আমরা যে মোবাইল ফোন ব্যবহার করি বা আমাদের ঘরের জানালার গ্রিলটাই ধরুন, এগুলো আসে কোথা থেকে? শুনলে অবাক হতে হয় যে এই সব কিছুর শুরু কিন্তু সাধারণ পাথর বা শিলা থেকে। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা ঠিক এই অসাধারণ যাত্রাটাই দেখব, যেখানে সাধারণ পাথরকে মহামূল্যবান সম্পদে পরিণত করা হয়। আর এই দারুণ বিজ্ঞানটার নামই হল ধাতুবিদ্যা। চলুন তাহলে শুরু করা যায়। আমাদের আজকের পুরো আলোচনার মূল প্রশ্নটাই হলো এটা। আচ্ছা ভাবুন তো, মাটির নিচের সাধারণ দেখতে একটা পাথর থেকে কিভাবে ঝকঝকে খালেস বা বিশুদ্ধ ধাতু বের করে আনা সম্ভব? এই রহস্যটাই আমরা আজ ধাপে ধাপে সমাধান করব। এই বড় প্রশ্নটার উত্তর খুঁজে পেতে আমাদের একটা নির্দিষ্ট পথ ধরে এগোতে হবে, মানে একটা রোড ম্যাপ আছে। প্রথমে আমরা জানব আমাদের কাঁচামাল মানে খনিজ আর আকরিক কী। তারপর দেখব কোন রাসায়নিক প্রক্রিয়ায় ধাতুকে মুক্ত করা হয়। এরপর আমরা দেখব নিষ্কাশনের আসল নকশাটা কী, মানে কোন ধাতুর জন্য কোন পদ্ধতি। সবশেষে ধাতুর সবচেয়ে বড় শত্রু মরিচা আর আমাদের প্রতিদিনের জীবনে ধাতুর ব্যবহার নিয়ে কথা বলবো। তো আমাদের অনুসন্ধানের একদম প্রথম ধাপ, চলুন একটু গভীরে যাওয়া যাক। আমরা যে কাঁচামালটা মাটি থেকে তুলি, সেটার আসল পরিচয়টা কি সেটা আগে জেনে নিই। এখানে দুটো শব্দ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একটা হলো খনিজ আর একটা আকরিক। ব্যাপারটা খুব সহজ। মাটির নিচে ধাতু সম্পর্কিত যত যৌগ পাওয়া যায় তার সবই খনিজ, কিন্তু সব খনিজ থেকে সহজে বা কম খরচে ধাতু বের করা যায় না। যে খনিজগুলোর থেকে সহজে আর লাভজনকভাবে ধাতু পাওয়া যায়, শুধু তাদেরকেই আমরা বলি আকরিক। তার মানে মূল কথাটা হলো, সব আকরিকই আসলে খনিজ, কিন্তু সব খনিজকে আকরিক বলা যায় না। বেশ, আমরা তো আকরিক খুঁজে পেলাম, কিন্তু আকরিকের ভেতর থেকে ধাতুকে তো মুক্ত করতে হবে, তাই না? এর জন্য আমাদের একটা বিশেষ রাসায়নিক চাবি লাগবে। এই চাবি ছাড়া নিষ্কাশনের দরজাটা কিন্তু খুলবেই না। আর সেই চাবিটাই হলো জারণ আর বিজারণ প্রক্রিয়া। চলুন দেখি এটা কিভাবে কাজ করে। জারণ হলো এমন একটা প্রক্রিয়া যেখানে কোনো পরমাণু বা আয়ন তার ইলেকট্রন ছেড়ে দেয় বা বর্জন করে। যেমন ধরুন, সোডিয়াম পরমাণু যখন একটা ইলেকট্রন ছেড়ে দেয়, তখন সেটা সোডিয়াম আয়নে পরিণত হয়। এই ইলেকট্রন ছেড়ে দেওয়াটাই হলো জারণ। আর বিজারণ হল ঠিক তার উল্টো ঘটনাটা, মানে এখানে ইলেকট্রন গ্রহণ করা হয়। যেমন ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন নিয়ে ক্লোরাইড আয়ন তৈরি করে। আর সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে, সেটা হলো আকরিক থেকে ধাতু নিষ্কাশন করাটাই আসলে একটা বিজারণ প্রক্রিয়া। কারণ আকরিকের মধ্যে থাকা ধাতব আয়ন ইলেকট্রন গ্রহণ করেই তো বিশুদ্ধ ধাতুতে পরিণত হয়। এখন একটা বড় প্রশ্ন আসতে পারে যে সব ধাতুর জন্য কি একই বিজারণ পদ্ধতি ব্যবহার করা হবে? উত্তরটা হলো না। কোন ধাতুর জন্য কোন পদ্ধতি ঠিক হবে তার উত্তর দেয় ধাতুর সক্রিয়তা শ্রেণী। এটাকে নিষ্কাশনের একটা স্ট্র্যাটেজিক ম্যাপ বা নকশা বলা যেতে পারে। এই যে তালিকাটা দেখছেন, এটাই হলো আমাদের সেই স্ট্র্যাটেজিক ম্যাপ। এখানে ধাতুগুলোকে তাদের রাসায়নিক সক্রিয়তা অনুযায়ী ওপর থেকে নিচে সাজানো হয়েছে। খেয়াল করুন, যারা একদম ওপরে, মানে খুব বেশি সক্রিয়, যেমন সোডিয়াম বা পটাশিয়াম, তাদের জন্য সবচেয়ে শক্তিশালী পদ্ধতি, মানে তড়িৎ বিশ্লেষণ লাগছে। আবার যারা মাঝারি সক্রিয়, যেমন জিঙ্ক বা লোহা, তাদের জন্য কার্বন বিজারণই যথেষ্ট। আর যারা একদম নিচে, মানে খুব কম সক্রিয়, যেমন সোনা বা রূপা, তাদেরকে তো শুধু গরম করলেই খালেশ অবস্থায় পাওয়া যায়। কি দারুণ ব্যাপার, তাই না? তত্ত্ব তো অনেক বোঝা হলো। চলুন এবার বাস্তবে এই পরিকল্পনাগুলো কিভাবে কাজ করে তার কয়েকটা উদাহরণ দেখে নেওয়া যাক। তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। প্রথমে আসি উচ্চ সক্রিয় ধাতু সোডিয়ামের কথায়। এখানে কি করা হয়? গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দিয়ে বিদ্যুৎ পাঠানো হয়। এর ফলে পজিটিভ সোডিয়াম আয়নগুলো নেগেটিভ ক্যাথোডের দিকে ছুটে যায়, আর সেখান থেকে ইলেকট্রন নিয়ে বিশুদ্ধ সোডিয়াম ধাতুতে পরিণত হয়। এভাবেই নিষ্কাশন করা হয় খুব সক্রিয় ধাতুগুলোকে। এবার দেখা যাক মাঝারি সক্রিয় ধাতু জিঙ্কের পালা। এর আকরিক জিঙ্ক ব্লেন্ডকে প্রথমে পুড়িয়ে অক্সাইডে পরিণত করা হয়। তারপর সেই জিঙ্ক অক্সাইডের সাথে কোক বা কার্বন মিশিয়ে প্রচণ্ড তাপ দেওয়া হয়। তখন কার্বন জিঙ্ক অক্সাইড থেকে অক্সিজেন কেড়ে নিয়ে তাকে বিশুদ্ধ জিঙ্ক ধাতুতে বিজারিত করে। মাঝারি সক্রিয় ধাতুর নিষ্কাশনের আরেকটা দুর্দান্ত পদ্ধতি হল থার্মিট পদ্ধতি। এখানে আয়রন অক্সাইডকে অ্যালুমিনিয়ামের গুঁড়ো দিয়ে বিজারিত করা হয়। এই বিক্রিয়ায় এত বেশি তাপ তৈরি হয় যে লোহাটা গলে তরল হয়ে যায়। এই গলিত লোহা দিয়েই কিন্তু ভাঙা রেললাইন বা বড় মেশিনের ভাঙা অংশ জোড়া লাগানো হয়। বেশ, আমরা অনেক কষ্ট করে ধাতু নিষ্কাশন তো করলাম, কিন্তু এখানে কি গল্পের শেষ? না, এরপরই আসে তার সবচেয়ে বড় শত্রু মরিচা। চলুন এবার দেখি এই ক্ষয় বা ক্ষতির হাত থেকে আমাদের এই সম্পদকে কিভাবে বাঁচানো যায়। মরিচা আসলে কি? এটা হলো লোহার উপরে তৈরি হওয়া একটা লালচে বাদামি রঙের আস্তরণ।
রাসায়নিকভাবে এটা হলো শোধক ফেরিক অক্সাইড, আর এর সবচেয়ে খারাপ দিক হলো এটা লোহাকে ভেতর থেকে ধীরে ধীরে ক্ষয় করে একদম নষ্ট করে দেয়। লোহায় মরিচা পড়ার জন্য কিন্তু দুটো জিনিস অবশ্যই লাগবে, এক অক্সিজেন আর দুই জল বা জলীয় বাষ্প। এই দুটোর একটাও যদি না থাকে তাহলে লোহায় মরিচা পড়বে না। এছাড়াও বাতাসে যদি লবণ বা অ্যাসিডের মতো কণা থাকে তাহলে মরিচা পড়ার হার অনেক বেড়ে যায়। ঠিক এই কারণেই সমুদ্রের কাছের এলাকায় লোহার জিনিসে খুব তাড়াতাড়ি মরিচা ধরে যায়। মরিচা আটকানোর বেশ কিছু সহজ কিন্তু কার্যকর উপায় আছে, যেমন লোহার উপর রং বা আলকাত্রার প্রলেপ দেওয়া। এটা বাতাস আর জলের সংস্পর্শে আসতে বাধা দেয়। আরেকটা খুব ভালো পদ্ধতি হলো গ্যালভানাইজেশন। এতে লোহার উপর জিঙ্কের একটা পাতলা আস্তরণ দেওয়া হয়, যেটা একটা সুরক্ষা বর্মের মতো কাজ করে। আমাদের এই দীর্ঘ যাত্রার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এত কষ্ট করে শিলা থেকে যে ধাতুগুলো আমরা পেলাম সেগুলো আসলে আমাদের কি কাজে লাগে, চলুন এবার সেটাই দেখে নেওয়া যাক। প্রথমে আসি তামার কথায়। এর মধ্যে দিয়ে খুব সহজে বিদ্যুৎ চলাচল করতে পারে। এই অসাধারণ ধর্মের জন্যই বৈদ্যুতিক তার, মোটর, ট্রান্সফরমার এই সব কিছু তৈরিতে তামা ব্যবহার করা হয়। জিঙ্কের সবচেয়ে বড় কাজ হল অন্য ধাতুকে, বিশেষ করে লোহাকে মরিচার হাত থেকে বাঁচানো। এই পদ্ধতিকে তো আমরা গ্যালভানাইজেশন বলি। এছাড়া আমরা যে ড্রাই সেল বা ব্যাটারি ব্যবহার করি সেটা, আর সাদা রং তৈরিতেও জিঙ্ক কাজে লাগে। আর অ্যালুমিনিয়ামকে তো এক কথায় অলরাউন্ডার বলা চলে। এটা হালকা কিন্তু খুব শক্তিশালী, তাই বিমান বা গাড়ির কাঠামো তৈরিতে কাজে লাগে। আবার খুব সহজে গরম হয় বলে রান্নার বাসনপত্র তৈরিতেও এর ব্যবহার হয়। এমনকি খাবার প্যাক করার ফয়েলটাও কিন্তু অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। তাহলে আমাদের পুরো আলোচনা থেকে একটা জিনিস একদম পরিষ্কার, ধাতু ছাড়া আমাদের আধুনিক সভ্যতা এক মুহূর্তও চলতে পারবে না। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে গেলাম। ভাবুন তো, যদি কোনোদিন এই ধাতুগুলো শেষ হয়ে যায় তাহলে আমাদের ভবিষ্যৎ জীবনটা কেমন হবে? সত্যিই ভাবার মতো একটা বিষয়, তাই